হ্যাঁ শ্যামলদা, হ্যাঁ বলুন। বলছি যে আপনাদের ডিএর ব্যাপারটা তো আবার কেচে গেল। রাজ্য সরকার 31শে ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছে ভোটের খরচ সামলাবার জন্য, কি বলবেন? দেখুন, আমি সুনির্দিষ্টভাবে আপনার দর্শকদের কয়েকটি কথা বলতে চাই। রাজ্য সরকার যে অ্যাপ্লিকেশন করেছেন তাদের বলেছেন যে ভোটের জন্য প্রচুর খরচা আছে, তারা এই মুহূর্তে রায় কার্যকর করতে পারছেন না, ডিসেম্বর 2026 পর্যন্ত সময় চেয়েছে। এখন স্যাট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলে দিয়েছেন যে আদালতে মামলা বিচারাধীন, আমার অর্থ সংকট, এইসব কথা বলে কর্মচারীদের অধিকার বা প্রাপ্য আটকে রাখা যাবে না। কাজেই মূল মামলাকারী সংগঠন হিসেবে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের এই দায় নেই সরকার কোথা থেকে অর্থ পাবে সেটা বলার, কিন্তু দায়িত্বশীল সংগঠন হিসেবে আমরা সেটা বলছি। রাজ্য সরকার 2011-12 থেকে 21-22 অর্থবর্ষ পর্যন্ত রাজ্য কর্মীদের বেতন ভাতা এবং পেনশন খাতে যে বরাদ্দ করেছিলেন সেই বরাদ্দের মধ্যে 25,262 কোটি টাকা খরচ করেননি। এটা রাজকোষে খরচ না হওয়া অবস্থায় পড়ে আছে। কেন্দ্রীয় অর্থ কমিশন এই বাবদ যে অর্থ দিয়েছিলেন তার 9,000 কোটি টাকা রাজ্য সরকার খরচ করেননি, সেটা রাজকোষে পড়ে আছে। অর্থাৎ রাজকোষে এই মুহূর্তে রাজ্য কর্মীদের বেতন, পেনশন এবং ভাতার 34,262 কোটি টাকা পড়ে আছে। আপনি নিশ্চয়ই জানেন কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার বলেছিলেন ডিএ মামলার রায় কার্যকর করতে 23,000 কোটি টাকা লাগবে। এখন দিল্লি তো, সুপ্রিম কোর্ট তো দিল্লিতে, তা দিল্লিতে 1500 কিলোমিটার রাস্তা যেতে সেই খরচটা সুপ্রিম কোর্টে জানিয়েছেন 41,770 কোটি টাকা। আমি সেই খরচটাকেই মেনে নিচ্ছি যে ডিএ মামলার রায় কার্যকর করতে 41,770 কোটি টাকা খরচ করতে হবে। এর 88% টাকা অর্থাৎ 34,262 কোটি টাকা রাজকোষে পড়ে আছে রাজ্য কর্মীদের বেতন, পেনশন এবং ভাতা বাবদ। স্বাভাবিকভাবে রাজ্য সরকারকে, এবং এই টাকা অন্য কোনো খাতে খরচা করা যাবে না আইনসঙ্গত ভাবে, কাজেই রাজ্য সরকারকে এই রায় কার্যকর করার জন্য যে 41,770 কোটি টাকা লাগবে বলে তারা জানিয়েছেন তার 88% টাকা তাদের হাতে রয়েছে, তাদের জোগাড় করতে হবে না। বাকি যে 12% টাকা আমরা দায়িত্ব নিয়ে বলছি রাজ্য সরকার আমাদের ডাকুন, এই 12% টাকার সংস্থান কোথা থেকে হবে? ভোটের জন্য খরচকে না বাধা দিয়ে, ভোটের জন্য খরচের একটা অংশ না নিয়ে কোথা থেকে এই টাকা আসবে আমরা দেখিয়ে দেবো। হ্যাঁ, এটা খুব লজ্জার যে একজন মুখ্যমন্ত্রী তিনি আইনজীবীদের দিয়ে সুপ্রিম কোর্টের মিথ্যে কথা বলাচ্ছেন। এখন সমস্যা হচ্ছে, দেখুন 2026 সালের 5ই ফেব্রুয়ারি যে রায়টা মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছে, এই রায়ে স্পষ্ট বলা আছে যে 25% দিয়ে অবিলম্বে দিতে হবে। এখন এই 25%টা কিন্তু আপনি রায়টা পড়লেই বুঝতে পারবেন এটা কিন্তু ওই সুপ্রিম কোর্টের অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস পি.কে. মিশ্রের বেঞ্চ ঠিক করেননি। এটা ঠিক করেছিলেন অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চ যখন ইন্টারিম অর্ডারটা 16 মে দিয়েছিলেন 2025। সেই 25% ইমিডিয়েটলি দিয়ে দেওয়ার কথা বলেছেন। বাকি 75%-এর জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটা উচ্চ পর্যায়ের কমিটি করে দিয়েছেন। সেই কমিটি 6 মার্চের মধ্যে বাকি 75%-এর কতগুলো কিস্তি হবে এবং তাতে কত টাকা হবে এবং তার প্রথম কিস্তিটা দিতে হবে 31শে মার্চের মধ্যে। 14ই এপ্রিল 15ই এপ্রিল রাজ্য সরকারকে কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে সুপ্রিম কোর্টে এবং সমস্ত বকেয়া 15 মের মধ্যে দিতে হবে। এখন রাজ্য সরকার বসে রইলেন এবং মুখ্যমন্ত্রী প্রথমে বললেন এটা সাব জুডিস। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসা একজন ব্যক্তি চূড়ান্ত রায় হয়ে যাওয়ার পরে বলছেন এটা সাব জুডিস। এটা বাংলার লজ্জা। দ্বিতীয় তিনি বললেন যে আমাদের কাউকে তো এই কমিটিতে রাখেনি রাজ্য সরকারে, এটা তো দেখতে হবে। তা উনি ইংরেজিতে লেখা তো রায়টা,
এখন উনি ইংরেজিতে কতটা বড় আমি জানি না, হয়তো উনি মানে বুঝতে পারেননি। তাই পরিষ্কার বলা আছে যে সুপ্রিম কোর্টের এই যে কমিটি করে দিয়েছেন, এই কমিটি ইন কনসালটেশন উইথ স্টেট অথরিটিস তারা 6 তারিখ বসে এই সিদ্ধান্তটা নেবে। অর্থাৎ রাজ্য সরকারের অথরিটিকে ওই সুপ্রিম কোর্ট কিন্তু সম্মান দিয়েছেন, তাদেরকে এই ইন্দু মালহোত্রা কমিটির সঙ্গে সংশ্লিষ্ট করেছেন। এবার রাজ্য সরকার দেবেন। এখন মুশকিল হচ্ছে কি জানেন, এখন কিন্তু হ্যাঁ আমরা ইতিমধ্যেই আমরা অনারেবল চিফ সেক্রেটারি এবং অনারেবল ফিনান্স সেক্রেটারিকে কন্টেম্প নোটিশ সার্ভ করেছি, আমরা সুপ্রিম কোর্টে কন্টেম্প পিটিশন দাখিল করেছি। কিন্তু আমাদের কন্টেম্প পিটিশনে কি হলো না হলো তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয়, সুপ্রিম কোর্টের সামনে একটা বড় পরীক্ষা কিন্তু এসে গেছে। কারণ মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার সরাসরি সুপ্রিম কোর্টের এখতিয়ারকে চ্যালেঞ্জ করে বসেছে। যদি বলবেন কেন, আপনি বিভিন্ন মামলার রায় দেখবেন, সে সুপ্রিম কোর্টের হোক, হাইকোর্টের হোক, স্যাটের হোক, দেখবেন সেই রায়ে কিন্তু বলা আছে যে একটা ডিরেকশন কোর্ট দিল, সেই কোর্টটা সেই ডিরেকশনটা কার্যকর করার কথা বলা আছে। কখনো আপনি কোনো মামলায় দেখবেন না যে সেই আদালত সেই রায়টা কার্যকর করার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে। অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্টে এই সন্দেহ ছিল যে রাজ্য সরকার রায় দিলেও সেই নির্দেশ পালনে গড়িমসি করবে বা মানবে না, সে কারণে রায়টা কার্যকর করার দায়িত্ব নিজেদের কাঁধে রেখে ওই মাননীয় অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটা কমিটি করে দিয়েছেন। সেই কমিটি পুরো বিষয়টা দেখভাল করবে। এখন যদি সুপ্রিম কোর্ট এই এমএ পিটিশনকে গুরুত্ব দেন, বা কারণ এটা কিন্তু সরাসরি রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করেছেন, সুপ্রিম কোর্ট সময় ভিত্তিক একটা নির্দেশ দিয়েছেন, যে নির্দেশ রূপায়ণের দায়িত্বটা নিজেদের কাঁধে রেখেছেন, সেই নির্দেশটাকে সরকার না মেনে আবার ডিসেম্বর পর্যন্ত সময় চাইছে। তাতে কিন্তু সুপ্রিম কোর্টের কাছে একটা চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে, একটা সাংবিধানিক সংকট। সুপ্রিম কোর্টের রায় মানতে যে কোনো রাজ্য সরকার, কেন্দ্র সরকার বাধ্য। এখন কিন্তু আমাদের কর্মী সংগঠনের থেকে, মূল মামলাকারী সংগঠনের ভূমিকার থেকে সুপ্রিম কোর্টের ভূমিকাটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। একটা জিনিস মনে রাখবেন দাদা, এই যে আদালত, এই যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা কোর্ট, সাব ডিভিশন কোর্ট, স্যাট ইত্যাদি আছে, এগুলো আছে কিন্তু ওই মাননীয় বিচারপতি, আদালত কর্মী, ওই তার ইনফ্রাস্ট্রাকচার এর জন্য নয়। এগুলো আছে মানুষের আস্থা, ভরসা, বিশ্বাস এই বিচার ব্যবস্থার উপর আছে বলে। যেদিন এই বিশ্বাসটা চলে যাবে, সেদিন কিন্তু সামগ্রিকভাবে এই বিচার ব্যবস্থার কোনো অস্তিত্ব থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় মহামান্য সুপ্রিম কোর্টকে এই অস্তিত্ব সংকটে এনে ফেলেছেন। এখন যদি সুপ্রিম কোর্ট আগেই বলেছেন যে অর্থ সংকট এটা কোনো অজুহাত নয়, তোমাকে প্রাপ্য দিতে হবে। এখন যদি তার বিপরীতে অবস্থান নেন, সুপ্রিম কোর্ট প্রশ্নের মুখে পড়বেন। সুপ্রিম কোর্ট সময় ভিত্তিক রায় বেঁধে দিয়েছেন, সে নির্দেশ যদি রাজ্য সরকারকে মানতে বাধ্য করাতে না পারেন, তাহলে সুপ্রিম কোর্টের এখতিয়ার নিয়ে প্রশ্ন উঠবে। এবং সারা ভারতবর্ষের মানুষের এই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, এই মামলার কিন্তু সারা ভারতবর্ষে এত বিপুল প্রচারিত, প্রত্যেকে জানে, প্রত্যেকেই মামলার খোঁজ খবর রাখছেন। কাজেই তাদের প্রত্যেকের কাছে কিন্তু সুপ্রিম কোর্টের প্রতি আস্থা, ভরসা, বিশ্বাস কমে যাবে। আমার ধারণা সুপ্রিম কোর্ট এই ঝুঁকি নেবেন না, তারা একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবেন। এখন মুশকিলটা হচ্ছে কি জানেন, গতকাল এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছেন। তা আমি ও নিয়ে রাজনৈতিক বিতর্কে যাব না। তো ওখানে পার্শ্ব শিক্ষকদের কিছু পার্শ্ব শিক্ষক গিয়েছিলেন কতগুলো দাবি সনদ নিয়ে, যে তাদের মাত্র 1000 টাকা ভাতা বৃদ্ধি হয়েছে, তারা শিক্ষকদের কাজ করছেন পুরো দমে, অথচ যৎসামান্য বেতনে তাদের কাজ করানো হচ্ছে, তাদের সম কাজে সম বেতনের ভিত্তিতে তাদের বেতন ইত্যাদি ইত্যাদি দাবি। এখন মাননীয় মুখ্যমন্ত্রী, তার কাছে তারা একটা দাবি জানাতে গেছেন। মুখ্যমন্ত্রী তো এমনি দেখা করেন না। ধরুন 2011 থেকে আজকে 2026, একমাত্র 2012 সালের 24শে ফেব্রুয়ারি ওই কোঅর্ডিনেশন কমিটি 28শে ফেব্রুয়ারি ধর্মঘট ডেকেছিল। সেই ধর্মঘট ভাঙার
মানে নির্দেশ দিতে আমাদেরকে ডেকেছিলেন, এই একটাই বৈঠক। এরপরে মুখ্যমন্ত্রী কখনো, আমরা সে নির্দেশ মানিনি, আমরা সরাসরি মুখ্যমন্ত্রীর মুখের উপর বলেছিলাম আইএনটিইউসি বা কনফেডারেশন কখনো স্ট্রাইক ব্রেকার হয় না। আপনি ধর্মঘট ভাঙতে যে ব্যবস্থা নিয়েছেন আপনার সরকার, সেটা প্রত্যাহার করুন, এগুলো শ্রমিক কর্মচারী বিরোধী। আমরা সিনার টান টান করে বলে এসেছিলাম। সেই একটাই বৈঠক, তারপরে দীর্ঘ সময় কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কোনো বৈঠক করেননি। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী যদি বৈঠক না করেন, অন্য কোনো মন্ত্রী, সচিব, প্রধান সচিব, চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারি যদি দেখা না করেন বা দেখা করলেও বলেন সব উপর জানে, তাহলে ওই 500 শিক্ষক বা যারা 600 টাকা বেতনে ওই পঞ্চায়েত ট্যাক্স কালেক্টরের কাজ করছেন, 1666 টাকা বেতনে ওই মিড ডে মিল ওয়ার্কারের কাজ করছেন, বা 8 বছর ধরে বেতন পাচ্ছেন না যে জীবিকা সেবকরা, তারা কার কাছে দাবিটা জানাবেন? তারা মুখ্যমন্ত্রীর কাছে জানাবেন। তা সেই মুখ্যমন্ত্রীর কাছে দাবিটা জানাতে গেছিলেন। এখন মুখ্যমন্ত্রী 2 মিনিট তাদের মঞ্চে ডেকে নিতেন, নিয়ে বলতেন তোমাদের কি কি দাবি বলো বাবা, ঠিক আছে এইসব দাবিগুলো আমি শুনলাম, আমি এগুলো বিবেচনা করে দেখছি, ব্যাস তারা সন্তুষ্ট হতো। অন্তত এই আত্মতুষ্টি নিয়ে যেত যে মুখ্যমন্ত্রী আমাদের সমস্যার কথাটা শুনেছেন। মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে পুলিশকে নির্দেশ দিলেন এবং তৃণমূল কর্মীরা মেরে ধরে তাদের বার করে দিল। এইটা হচ্ছে মুখ্যমন্ত্রীর ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রমিক কর্মচারী বা সাধারণ মানুষ সম্পর্কে মনোভাব। আপনি ভাবুন তো, আজকে 40% দিয়ে বকেয়া সারা ভারতবর্ষে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারি কর্মচারীরা 58% দিয়ে পাচ্ছেন, আমরা 18%। এরপরে উনি 1 এপ্রিল থেকে 4% দিয়ে করে দিলেন। এই দিয়ে না দিয়ে জুন 2011 থেকে আজ পর্যন্ত 2,30,000 কোটি টাকা রাজ্য সরকার সাশ্রয় করেছেন এবং নির্লজ্জের মতো বলছেন এই টাকাটা তারা রাজ্যের উন্নয়নের কাজে ব্যয় করেছেন। আপনি বলুন তো, এটা তো রাজ্য কর্মীদের ডিএর টাকা, ডিআরএস রিলিফের টাকা, এটা তো ওনার ব্যক্তিগত জমিদারির কোনো টাকা নয়। তাহলে রাজ্য কর্মীদের সঙ্গে কোনো আলোচনা না করে এই টাকাটা উনি অন্য খাতে খরচ করলেন কোন অধিকারে? কে এই অধিকারটাকে দিয়েছে? আর যদি রাজ্য কর্মীদের ডিএ এবং ডিআরএস রিলিফের টাকায় যদি উন্নয়ন হয়, তাহলে তার কৃতিত্বটা নির্লজ্জের মতো উনি দাবি করেন কেন? উনি কেন বলেন না যে রাজ্য কর্মীদের ডিএ এবং ডিআরএস এর রিলিফের টাকাটা চুরি করে আমি সেই চুরির টাকায় তোমাদের উন্নয়ন করছি? কিন্তু সকলা এই ডিএটা তো ওনাকে আলটিমেটলি দিতেই হবে, তাই তো? দেখুন, প্রশ্নটা এসে গেছে, আমি আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছি যে প্রশ্নটা এসে গেছে, প্রশ্নটা কিন্তু মূল মামলাকারী সংগঠন হিসেবে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর ঘাড়ে আর নেই। আমরা কন্টেম্প পিটিশন করেছি, কিন্তু আমাদের ঘাড়ে নেই। এখন শুরুর দায়িত্বটা কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের ঘাড়ে। মহামান্য সুপ্রিম কোর্টকে ঠিক করতে হবে। আমরা অত্যন্ত স্পষ্টভাবে বলি দাদা, 2022 সালের 28শে নভেম্বর প্রথম মামলা সুপ্রিম কোর্টে উঠেছিল অনারেবল জাস্টিস দীনেশ মাহেশ্বরীর বেঞ্চে। তারপরে অনারেবল জাস্টিস দীনেশ মাহেশ্বরী, অনারেবল জাস্টিস ঋষিকেশ রায়, তাদের বেঞ্চে দিনের পর দিন, মাসের পর মাস আমরা গেছি আর ফিরে গেছি, মামলা তারা শোনেননি। একদম সুনির্দিষ্টভাবে বলছি যে তারা মামলা শুনব না এই মানসিকতা থেকে মামলাটা শোনেননি। কিন্তু অনারেবল জাস্টিস এবং ঋষিকেশ রায়, অনারেবল জাস্টিস ঋষিকেশ রায়, তিনি যে যুক্তিতে মামলা শুনতে চাননি, আপনি বিশ্বাস করেন যে এটা কোনো যুক্তি হতে পারে? সোশ্যাল মিডিয়ায় কে কি লিখছে, সোশ্যাল মিডিয়ায় যারা লিখছে তারা কি আমাদের মানে অর্থে প্রতিপালিত হয়? তারা কি আমাদের নির্দেশে পরিচালিত হয়? সোশ্যাল মিডিয়াতে গণতান্ত্রিক প্ল্যাটফর্ম, সেখানে যে যা ইচ্ছে লিখতেই পারে। সোশ্যাল মিডিয়ায় কে কি লিখলো, শুভেন্দু অধিকারী কোন জনসভায় কি বললেন, তার দায় তো আমাদের নয়। কিন্তু সেইটা দেখিয়ে অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত মামলা শুনলেন না। অর্থাৎ অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্তেরও মামলা না শোনার একটা আরোপিত দায় ছিল। কিন্তু অনারেবল জাস্টিস সন্দীপ মেহতা এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কারোলের বেঞ্চ এই মামলা শুনেছেন এবং একটা ইন্টারিম অর্ডার দিয়েছেন। তারপরে অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস পি.কে মিশ্রের বেঞ্চ যে অস্বাভাবিক দ্রুততায় 4, 5, 6, 7ই আগস্ট পরপর হিয়ারিং করেছেন, তারপরে 12 তারিখ, তারপরে 17 তারিখ হিয়ারিং করে একটা মানে সময় ভিত্তিক সুনির্দিষ্ট রায় দিয়েছেন এবং রায়টা কার্যকর করার দায়িত্ব নিজেদের কাঁধে রেখেছেন।
এতে এই মাননীয় বিচারপতিদের উপর আমাদের আস্থা ভরসা নিঃসন্দেহে অনেক বেড়ে গেছে এবং আমরা আশা রাখি এই মহামান্য সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের এই অভিসন্ধিকে উড়িয়ে দিয়ে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ পালনে রাজ্য সরকারকে বাধ্য করবেন।